5 দিনের অত্যন্ত ব্যস্ত ও অর্থবহ একটি সরকারি সফর শেষে বাংলাদেশে ফিরে এসেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বাহ্যিকভাবে এটি একটি সাধারণ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সফর মনে হলেও ভূরাজনৈতিক পর্যবেক্ষকদের চোখে এটি আসলে একটি নীরব কিন্তু অভাবনীয় মাস্টার স্ট্রোক। কেন এই সফরকে এত বড় একটা বিগ স্টেপ হিসেবে দেখা হচ্ছে? কারণ এই সফরের মূল লক্ষ্যই ছিল বাংলাদেশের সামরিক বাহিনীকে শুধু অস্ত্র ক্রেতা হিসেবে না রেখে নিজস্ব প্রযুক্তি এবং উৎপাদনে সক্ষম করে তোলা। সফরকালে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তুরস্কের শীর্ষ প্রতিরক্ষা সংস্থা এজেন্সি অফ ডিফেন্স ইন্ডাস্ট্রিজ এসএসবি এর প্রতিনিধি এবং ইস্তানবুল নেভাল শিপইয়ার্ডের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল রিকাব এরদিন্স ইয়েতকিনের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনা করেন। শুধু বৈঠকেই এটি সীমাবদ্ধ ছিল না, তিনি ঘুরে দেখেছেন তুরস্কের সামরিক শিল্পের জায়ান্টখ্যাত প্রতিষ্ঠানগুলো এসআইএস গার্ড, তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ, এমকেই, সার্সিল মাজ, এসটিএম, রকেটসান, আসিলসান এবং ড্রোন প্রযুক্তির শীর্ষ উদ্ভাবক বায়রাকার ফ্যাসিলিটি। স্থল, আকাশ ও নৌযুদ্ধের অত্যাধুনিক সব প্রযুক্তির সরাসরি অভিজ্ঞতা এবং প্রযুক্তি হস্তান্তরের সম্ভাব্যতা নিয়ে আলোচনা হয়েছে শীর্ষ পর্যায়ে। যুদ্ধের সবচেয়ে বড় শক্তি কি? কেবল অস্ত্র নয়, যুদ্ধের ময়দানে সবচেয়ে সংকটজনক উপাদান হল বুলেট, শেল এবং গোলা বারুদের অবিচ্ছিন্ন সরবরাহ, অর্থাৎ অ্যামো অ্যান্ড মিউনিশনস। ইতিহাস বলে বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতা বা সীমান্ত উত্তেজনায় প্রতিপক্ষকে ঘায়েল করার সবচেয়ে বড় কৌশল হল তাদের গোলা বারুদের সাপ্লাই চেইন কেটে দেওয়া। অফ দ্য শেফ অস্ত্র কেনার পাশাপাশি এই সফরের মূল অ্যাডভান্সড লেভেলের আলোচনা ছিল লাইটার এবং মিডিয়াম ডিফেন্স ইকুইপমেন্ট এবং গোলা বারুদ যেন বাংলাদেশ নিজের মাটিতেই উৎপাদন করতে পারে। সেই সাথে প্রতিরক্ষা শিল্পে দেশীয় ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান তৈরির যে পথ তিনি সুগম করেছেন, তাতে দীর্ঘদিনের পরনির্ভরশীলতা এক ধাক্কায় বহুলাংশে কমে আসবে। আর ঠিক এখানেই শুরু হয় পর্দার আড়ালের আসল স্নায়ুযুদ্ধ। কৌশলগত বিশ্লেষকদের একাংশের মতে, বাংলাদেশ যখন প্রতিরক্ষা প্রযুক্তিতে স্বাবলম্বী হওয়ার দিকে এগোচ্ছে এবং একটি নির্দিষ্ট একক আঞ্চলিক শক্তি বা প্রতিবেশী দেশের উপর থেকে সমরাস্ত্র নির্ভরতা কমাচ্ছে, তখন স্বভাবতই সেটি অনেক আঞ্চলিক গোয়েন্দা সংস্থা ও ভূরাজনৈতিক প্রতিপক্ষের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ভারতীয় সামরিক এবং কূটনৈতিক মহলে এই খবর পৌঁছানোর পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নির্দিষ্ট কিছু প্ল্যাটফর্মে সেনাপ্রধানকে ঘিরে হঠাৎ করেই নানা ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার চাঙ্গা হয়ে ওঠে। উদ্দেশ্য পরিষ্কার, সেনাপ্রধানের পদত্যাগের ভুয়া গুঞ্জন ছড়িয়ে দিয়ে সশস্ত্র বাহিনী ও দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অস্থিতিশীলতা তৈরি করা, যাতে বাংলাদেশ তার দীর্ঘমেয়াদী সামরিক আধুনিকীকরণ থেকে নজর সরাতে বাধ্য হয়। তবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে ঘিরে দেশীয় ও আন্তর্জাতিক রাজনীতিতে যে কেবল প্রশংসাই রয়েছে তা নয়, সমালোচকদের তীক্ষ্ণ দৃষ্টিও কিন্তু তার উপর রয়েছে। রাজনৈতিক বিশ্লেষক ও নাগরিক সমাজের এক অংশের মতে 2024 সালের আগস্টের গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন, আইনি জবাবদিহিতার গতি এবং ক্ষমতার প্রশাসনিক বিন্যাস নিয়ে সেনাপ্রধানের কিছু ভূমিকা নিয়ে মাঠ পর্যায়ে নানা প্রশ্ন রয়েছে। অনেক সমালোচক দাবি করেন, পরিবর্তন পরবর্তী সময়ে আরও কড়া ও আপোষহীন পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকলেও সেখানে তিনি কৌশলগত শিথিলতা দেখিয়েছেন। কিন্তু এই সমালোচনার অপর পিঠে যে কঠিন ঐতিহাসিক সত্যটি চেপে রাখা যায় না, তা হল 2024 সালের 3 আগস্টের সেই নাটকীয় মোড়। সেদিন যদি জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী জনগণের বুকে গুলি চালাত, তবে জুলাই আগস্টের সেই অভূতপূর্ব রক্তক্ষয়ী অভ্যুত্থান এত দ্রুত ও সফলতার সাথে চূড়ান্ত রূপ পেত না। স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে সেনাবাহিনীকে জনগণের ঢাল হিসেবে দাঁড় করানোর যে ঐতিহাসিক সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন, তা বাংলাদেশকে নিশ্চিত এক গৃহযুদ্ধের মহাবিপর্যয় থেকে রক্ষা করেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের খবরটি যখন প্রথম ভেসে উঠেছিল, তখন সেটিও শুরু হয়েছিল কেবলই কয়েকটি পোস্টের মাধ্যমে। কিন্তু সেই পদত্যাগের ঘটনা শেষ পর্যন্ত সত্যে পরিণত হলেও সেনাপ্রধানের সম্ভাব্য পদত্যাগের বিষয়টির ক্ষেত্রে গল্পটা সম্পূর্ণ ভিন্ন। রাষ্ট্রপতির ঘটনার ক্ষেত্রে দায়িত্বশীল নানা মহল থেকে আগাম কিছু আলামত পাওয়া গেলেও সেনাপ্রধানের পদত্যাগ বা মেয়াদ শেষ হওয়ার আগে সরে দাঁড়ানোর বিষয়ে সরকার, সশস্ত্র বাহিনী বিভাগ কিংবা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা
আইএসপিআর থেকে কোনো ধরনের সংকেত বা বার্তা মেলেনি। কোনো রাজনৈতিক দল থেকেও এ ধরনের দাবি ওঠেনি। সম্প্রতি নৌবাহিনী প্রধান তার স্বাভাবিক মেয়াদের মেয়াদকাল শেষ করে বিদায় নিয়েছেন, যা সশস্ত্র বাহিনীর নিয়মিত এবং স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়ার অংশ। কিন্তু এই স্বাভাবিক রুটিন পরিবর্তনকেও সেনাপ্রধানকে ঘিরে তৈরি করা অসত্য গুঞ্জনের সাথে জোর করে মেলানোর চেষ্টা করেছে এক শ্রেণীর মানুষ। বর্তমানে দেশের সংবিধান, সামরিক আইন এবং রুলস অফ বিজনেস অনুযায়ী জেনারেল ওয়াকারুজ্জামানের সেনাপ্রধান হিসেবে দায়িত্বের মেয়াদী সময়সীমা রয়েছে 2027 সালের জুন মাস পর্যন্ত। তুরস্কের মাটিতে বাংলাদেশের ভবিষ্যৎ সামরিক সার্বভৌমত্বের যে ভিত জেনারেল ওয়াকারুজ্জামান রচনা করে এসেছেন, সেটি যেমন এক বড় মাইলফলক, ঠিক তেমনি তাকে ঘিরে দেশের ভেতরে বাইরে প্রচারিত মনস্তাত্ত্বিক অপপ্রচারগুলোও একটি বৃহত্তর ভূরাজনৈতিক খেলারই অংশ। গুঞ্জন ছড়াতে সেকেন্ড সময় লাগে, কিন্তু সত্য তার নিজস্ব গতিতে এবং নথিপত্রের ভিত্তিতেই প্রতিষ্ঠিত হয়। এখন দেখার বিষয়, আগামীতে এই গুঞ্জন সত্যি হয় নাকি এটি মিথ্যা হিসেবেই প্রতিষ্ঠিত থাকে। প্রিয় দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনি কি চান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান হিসাবে তার পদেই থাকুন? জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পান।